কোথায় আছে আরিয়া? আরিয়া কোথায়? এ আপনি কি বলছেন? আরিয়া আমার কাছে নেই। আচ্ছা, কোথায় লুকিয়ে রেখেছে ওকে? আঁচলকে খুন করতেই প্রিয়া কি তোমার সঙ্গ দিয়েছিল, নাকি তুমি অন্য কারো সাহায্য নিয়েছিলে? এ আপনি কি বলছেন? আমি আঁচলকে কেন মারবো? আর আমি আমারই মেয়ে আরিয়াকে কেন কিডন্যাপ করব? নাটক করো না, বুঝেছো? আরিয়ার কাস্টাডি তুমি পাওনি বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য তুমি আঁচলকে খুন করেছো। হোয়াট ননসেন্স! আমি আঁচলকে মারিনি। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, যখন আমার আঁচলের সঙ্গে ডিভোর্স হলো তখন আরিয়া মাত্র 6 মাসের ছিল। এত বছর পরে কেন মারবো আমি ওকে? আর এমনিতেও আঁচল আমার অতীত ছিল, সেটা আমি কবে ভুলে গেছি। ইনফ্যাক্ট কেস হেরে যাওয়ার পর আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার আরিয়ার কাস্টাডি দরকারই ছিল না, প্রিয়ার দরকার ছিল। প্রিয়াই আমাকে কেসটা রিওপেন করতে বলেছিল। আচ্ছা, কিছু পাইনি স্যার। দেখলেন স্যার, আমি আপনাকে বলছিলাম যে আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হয়েছে। আপনার হাজবেন্ড যখন চাননি, তাহলে আরিয়ার কাস্টাডি আপনি কেন চাইলেন? স্যার, আপনি হয়তো জানেন আরিয়ার মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে। ও একটা স্পেশাল চাইল্ড, আর ওর স্পেশাল কেয়ারের দরকার আছে। আর আমার মনে হলো আমি আর করণ ওর ভালো খেয়াল রাখতে পারবো। আর্যর নিজের মা থাকতে আপনি ওর সৎ মা, ওর বেটার খেয়াল রাখতেন। আমি অন্য সৎ মায়ের মতো নই, আমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। ও অনেক ভালো মেয়ে ছিল। যে কথা আরিয়া তার নিজের মাকে বলতে পারতো না, ও আমাদেরকে এসে বলতো। কি ধরনের কথা? নিজের পার্সোনাল সিক্রেটস, যেটা সব টিনেজেই হয়ে থাকে। যেমন? স্যার, যেমন 5 মাস আগে আরিয়া আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। আই লাভ ইউ টু। কাকে কিসেস দেওয়া হচ্ছে? না, কেউ নয় তো। কিন্তু আমি তো দেখেছি। বলবে না আমাকে? প্লিজ বলো। কিন্তু তুমি মাকে বলবে না, মা আমার উপর খুব রেগে যাবে। বলবো না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। এই সিক্রেট আমাদের দুজনের মধ্যে থাকবে। বলো না। ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওয়াও। তুমি কোনোদিনও বলনি তো। কোথায় দেখা হয়েছে তোমাদের? অনলাইন চ্যাটে। অনলাইন চ্যাটে? নাম কি ওর? না, আর বলবো না, ব্যাস এইটুকুই। এই কথাটা তো ও আঁচলকেও বলেনি। আর যখন জানতে পারলেন তখন আপনারা কি করলেন? এমনিতেই আরিয়ার জীবনে অনেক কষ্ট। যদি ও একটু আনন্দ পেয়ে যেত তাহলে ক্ষতি কি আছে? কেন আটকাতাম ওকে? আর এমনিতেও ওর বয়ফ্রেন্ড ওর সাথে অনলাইন চ্যাট করত। এমনিতেও বেচারি কি করে দেখা করতে যেত? হুইল চেয়ার থেকে উঠতে পারলে তবেই তো দেখা করতে যেত। আরিয়া হয়তো হাঁটতে পারতো না, কিন্তু ওর বয়ফ্রেন্ড তোর কাছে হেঁটে আসতেই পারতো। এটা আপনারা ভাবেননি? আপনার তো এটা জানা উচিত অনলাইন চ্যাটে কিরকম সাইকোপ্যাথ থাকে, যারা কিছু করার আগে একবারও ভাবে না। আপনি তাদের ব্যাপারে কিছুই বলেননি, জানতেও চাননি। আমার তো মনে হচ্ছে যা কিছু করেছে ওর বয়ফ্রেন্ডই করেছে। আরিয়ার বাড়িতে ঢুকে ওর মাকে খুন করে, তারপর ওকে নিয়ে চলে যায়। আপনারা কিছু জানতে পারলে আমাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার, স্যার এই বয়ফ্রেন্ডের খোঁজ করা উচিত। আই এম শিওর ওর থেকেই আমরা কোনো লিড পাবো। কারেক্ট। পঙ্কজ, আরিয়ার কোনো বয়ফ্রেন্ড আছে যে রেগুলারই ওর সঙ্গে অনলাইন চ্যাট করতো? ওর ল্যাপটপ চেক করো, সার্চ করে দেখো যে কে এই ছেলেটা। স্যার, আরিয়া আর একটা আইডি বানিয়েছিল প্রিন্সেস নেটারার নামে। আরিয়ার 2টো অ্যাকাউন্ট আছে স্যার। একটা ওর কমন অ্যাকাউন্ট নিজের মা আঁচলের সঙ্গে, আর একটা সিক্রেট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে ও চ্যাটিং করতো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে। সেই জন্য হয়তো স্যার আঁচল দেবী এ ব্যাপারে কিছুই জানতেন না। কিন্তু স্যার, এর পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড কি হতে পারে? পাসওয়ার্ড দিয়ে ট্রাই করো, PASSWARD। স্যার, আই লাভ নিটারা লিখে দেখি। করো, আই লাভ নিতারা। পঙ্কজ, আই লাভ প্রিন্সেস নিতারা, ট্রাই করো। খুলে গেছে স্যার।
এবার ওর চ্যাট হিস্ট্রিতে যাও আর দেখো কে ওই ছেলেটা যার সাথে ও চ্যাট করতো। ওই ছেলেটার আইডি হলো রক Z999। এটা ওর আসল নাম হতেই পারে না। আর দেখো তো আর কিছু পাওয়া যায় কিনা ওর ব্যাপারে। স্যার এই পেজে তো শুধু ফটোগ্রাফসই আছে, আর তেমন কিছুই নেই। পঙ্কজ, ওর সমস্ত চ্যাট হিস্ট্রিটা পড়ো শুরু থেকে শেষ পর্যন্ত, আর দেখো কি কথা বলতো ওই ছেলেটার সঙ্গে। আর ততক্ষণে আমি ওর মেডিকেল রিপোর্টটা দেখি। কার্ডিওলজিস্ট, অঙ্কোলজিস্ট, ব্লাড রিপোর্ট, নিউরোলজিস্ট। আর কার কার কাছে গেছিল এই মেয়েটা? সাইকিয়াট্রিস্ট, গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট। মাই গড, এত কম বয়সে এত সব কিছু। স্যার হ্যাঁ, এই শুরুর 1-2 মাসে তো এরা একে অপরকে নিজের ফিলিংস বলছিল, যে একে অপরকে এরা কত ভালোবাসে, শুধু রোমান্টিক কথাই বলেছে। সম্পর্ক এগোনোর পর আরিয়া আইডিয়া দেয় যে আমাদের কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত। কোড ল্যাঙ্গুয়েজ? তুমি ক্র্যাক করতে পারবে ওই কোডটা? স্যার করতে তো পারবো, কিন্তু একটু টাইম লাগবে স্যার। মানে কয়েক মাসের চ্যাট, সব চ্যাট পড়তে হবে আমাকে, প্যাটার্ন বার করতে হবে। আর তারপরেও স্যার কোনো গ্যারান্টি নেই যে আমরা তাতে কোনো কাজের জিনিস পাবো। কথাটা ঠিক। আর তাছাড়া আমাদের ওর এই বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে হবে। একটু দেখো তো এর এই বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে কোনো নোটস আছে কিনা, কোনো ফটোগ্রাফস আছে কিনা। স্যার এখানে ফটোগ্রাফ তো অনেক আছে, কিন্তু একটা জিনিস কমন এখানে স্যার, এই 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 বিল্ডিংটা স্যার। ইয়েস পঙ্কজ, তুমি একদম ঠিক বলেছো। এবার দেখো এটা কোন বিল্ডিং। স্যার আমি ইমেজ সার্চ করে দেখছি বিল্ডিংটা কোথায়। স্যার JJNG কলেজ। স্যার এনারা আপনার সাথে কিছু কথা বলতে হ্যাঁ চাইছেন। বলুন। একে আপনি চেনেন? আপনারা সিআইডি। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট, স্যার ফোন করছেন। আপনি একটু সরে যান। আইল বি ডান ইন দ্য মিনিট। আরে না না, আরে শুধু ওয়াইফ আর বাচ্চাদের সঙ্গে গিয়েছিলাম। স্যার আমাদের খুব আর্জেন্ট আছে। ইয়া ইয়া। এক্সকিউজ মি, প্রিন্সিপাল আপনার সঙ্গে একটু পরে কথা বলবেন। এ কি অসভ্যতা? কে আপনারা? সরি স্যার, আমরা সিআইডি থেকে। খুবই আর্জেন্ট কথা আছে আপনার সঙ্গে। এই ছেলেটা আপনার কলেজেরই একটা স্টুডেন্ট। এ একজন মহিলাকে খুন করেছে আর তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। আরে এ তো রাকেশ। আই এম নট সারপ্রাইজড। তার মানে? মানে হচ্ছে 1 নম্বরের বকে যাওয়া বদমাইশ ছেলে। পুরো কলেজে এমন কোনো প্রফেসর নেই যার সাথে ও অসভ্যতা করেনি। জানি না কত বছর ধরে ফেল করছে। স্যার আপনি বলতে পারবেন ওকে কোথায় পাবো? এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর? এটা হতে পারে না। আমি মানছি যে রাকেশ মাঝে মাঝে একটু বদমাইশি করে, কিন্তু ও কারোর খুন করতে পারে না স্যার। আপনি যখন আপনার ছেলেকে এত ভালোই চিনতেন, তাহলে আপনি এটা জানতেন না যে ওর একটা গার্লফ্রেন্ডও আছে? আর সেই মেয়েটারই মাকে কেউ খুন করে দিয়েছে। স্যার স্যার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, রাকেশ এই খুন করেনি। ও খুবই সরল ছেলে। হ্যাঁ, কখনো কখনো কোনো বন্ধুর পাল্লায় পড়ে যায়। রাকেশ সব সময় কোনো না কোনো ঝামেলায় ফেসে যায়। এই জন্য আমি ভাবলাম যে ওর উপর 24 ঘন্টা নজর রাখবো। মা, কি করছো তুমি? কোথায় ছিলি সারা রাত? বন্ধুর বাড়িতে।
কি করছিলিস ওখানে? গ্রুপ স্টাডি করছিলাম, কিন্তু এখন তুমি কেন জিজ্ঞেস করছো? এবছর পাশ করতে পারবি তো? এই কথাটা এখন জেনে কি করবে মা? হাঁপিয়ে গেছি তোর বাবাকে মিথ্যে কথা বলতে বলতে আর তোকে বাঁচাতে। এইবার যদি ফেল করিস তাহলে নিজেই কথা বলে নিস। ও কিছুই জানে না, কিন্তু আমি সব সময় জানি ও কোথায় আছে এই সময়। কাল রাতেও কোথায় ছিল? এজি রোডে। রাত্রির তখন 12টা বাজবে হয়তো। ওখানেই ওর বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছিল হয়তো। ওর অনেক বন্ধুরা এজি রোডে থাকে। আঁচল যার খুন হয়েছে তিনি ওইখানেই থাকতেন। স্যার আমাদের ওকে আটকাতে হবে। এর আগে কি ও আরো কোনো অপরাধ করে? আপনি আপনার মোবাইলটা দেখুন আর বলুন এখনো কোথায় রয়েছে। ও এখন আমাদের কোম্পানির গোডাউনে আছে। কিন্তু ওই গোডাউন তো এখন বন্ধ। স্যার সেই জন্যই হয়তো ওখানে গেছে। গোডাউনটা কোথায় আপনাদের? রিল্যাক্স। বাঁচাও! হেল্প! হেল্প! কেউ বাঁচাও আমায়! কেউ আমাকে বার করো এখান থেকে! হেল্প মি! বাঁচাও! কেউ আছে? হেল্প মি! প্লিজ কেউ হেল্প করো! হেল্প! বাঁচাও! বাঁচাও! কেউ খোলো আমায়! হেল্প! হেল্প! খোলো আমাকে! আর্য! আর্য তুমি ঠিক আছো? এই দড়িটা খোলো! দড়িটা হ্যাঁ, খোলো! ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক আছো না? ওই এসব কে করেছে? ওই 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 রাকেশ আর শৌরিয়া মিলে করেছে। ওরা দুজনকে মারছিল। ওরা আমাকে বেঁধে রেখেছে। কেন? কিসের জন্য? কারণ রাকেশ বলছিল যে নিউজে সব এসে গেছে। ও ও ও বলছিল যে একে ছেড়ে দি। তখন সৌরিয়া বলছিল যে না, একে মেরে দি। তখন ওরা দুজন না খুব ঝগড়া করছিল, খুব মারামারি করছিল ওরা। এই সাডেনলি 2 মিনিট আগে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এখন ওরা দুজন কোথায় আছে? ওই বোধহয় ওইদিকে হবে। পূর্বী, তুমি এর সঙ্গেই থাকো এখানে, আমরা দেখছি। এসো। শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু খুব একটা দেরি হয়নি। বডি এখনো গরম আছে। তার মানে স্যার সৌর আশেপাশেই কোথাও আছে। স্যার বাইরে কেউ নেই স্যার। পঙ্কজ তুমি এখানটা ভালো করে দেখো, লাশের আশেপাশে কিছু পাও কিনা। টুপি, স্যার মনে হচ্ছে সৌর পালিয়ে গেছে। আর এই সব বলতে পারবে? তুমি এক্ষুনি বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ও কেমন আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে এক্ষুনি হসপিটালে পাঠিয়ে দাও, আমরা ওখানে গিয়ে দেখা করছি। স্যার পঙ্কজ ফোন। কিছু পেলে? স্যার এই মার্ডার ওয়েপন পেয়েছি স্যার।
স্যার, এই ফোনটা পেয়েছি আমি। রাকেশের আঙুলের সাহায্যে এটা আমি আনলক করতে পেরেছি। এতে সৌরভ নাম্বার নিশ্চয়ই থাকবে স্যার। এতক্ষণ তো আমরা রাকেশকেই খুনি ভাবছিলাম, এখন তো মনে হচ্ছে সমস্ত প্ল্যানটা ওই সৌরর। একটা কাজ করো, তোমরা দুজনে এই ফোনটা নিয়ে বিউরোতে যাও, আর এর মধ্যে যতগুলো কন্টাক্ট আছে, মানে চ্যাট হিস্ট্রি আছে, সবগুলো চেক করো। হ্যাঁ, এখনো শক আছে, খুব মানসিক চাপে ছিল বেচারি। চিন্তা করার মতো কিছু নেই তো? না, তবে ট্রমা থেকে বাইরে আসতে একটু সময় লাগবে। ততক্ষণ ওকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। আমরা কিছু প্রশ্ন করতাম ওকে, কিন্তু ও কি উত্তর দিতে পারবে? ওর কোনো অসুবিধা হবে না তো যদি? Well, কথা বলে দেখুন, যদি কথা বলতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। আরিয়া কিরকম লাগছে এখন? না না, উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। হুম, আমরা আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন? না, যদি তুমি না চাও আমরা আবার পরে আসবো। না, আই ক্যান টক। আরিয়া, কাল রাতে কি হয়েছিল তুমি বলতে পারবে? আমি 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 রাতে না নিজের ঘরে শুয়েছিলাম, আর আর সাডেনলি আমার মায়ের খুব জোরে চিৎকারের আওয়াজ পেলাম। মা, 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 মা। আমি রাকেশকে আমার খুব ভালো বন্ধু ভাবতাম, খুব ভালো বন্ধু ভালোবাসতাম আমি ওকে, আর ও আমাকে ঠকালো। ও না মানুষকে মেরে খুব মজা পায়, খুব খুব খারাপ, ও খুব খারাপ। ও আমার মাকেও মেরে ফেললো। এইসব আমার ভুল, আমার জন্য হয়েছে সব। শোনো, তোমার কোনো দোষ ছিল না। না না, সব আমার ভুল, আমার জন্য মাকে। আরিয়া, এটাতে তোমার কোনো ভুল না, নেই। আমার ভুল। এটা তো রাকেশের ভুল। না, আমার ভুল। আরিয়া, তুমি ভুল ভাবছো, এরকম না কিচ্ছু না হয়নি। না, আমার ভুল, আমার জন্য মায়ের। না, আমার ভুল, আমার জন্য মায়ের, আমার জন্য মায়ের। স্যার, স্যার, আমি তো ওই বেচারাকে আর এভাবে দেখতে পারছি না। এইটুকু বয়সে আর কি কি দেখতে হবে ওকে? প্রতিটা দিন লড়াই করছে সে বেঁচে থাকার জন্য, এখনো সে লড়াই করছে। আমাদের মনে হচ্ছে আমাদের জীবনেই প্রবলেম আছে। স্যার, এবার আরেকজনের কি হবে? ভেবেছিলাম আরিয়ার কাছ থেকে ওর ব্যাপারে জেনে নেবো, যাতে স্কেচ বানাতে আমাদের সুবিধে হয়, কিন্তু মনে হয় না ও এখন কিছু বলতে পারবে। এখন সৌর্যকে আমাদেরই খুঁজতে হবে স্যার। হ্যাঁ, সেটাও খুব তাড়াতাড়ি। জানি না সৌর আবার ওদিকে নতুন কি প্ল্যান করছে। পঙ্কজ। হ্যাঁ পঙ্কজ, কিছু পেলে রাকেশের ফোন থেকে? হ্যাঁ স্যার, এই রাকেশের কল লিস্টে সৌরভ নামে কেউ নেই স্যার। কি? আরে কিন্তু এটা কি করে সম্ভব? স্যার, কিন্তু ওর সোশ্যাল প্রোফাইলে 3 জন ব্যক্তি আছে যাদের নাম সৌরভ। আরে হ্যাঁ, সেটাই বলো, ওদের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর মধ্যে একজন সৌরভের সঙ্গে রাকেশ অনেকবার কথা বলেছে, আর ওর একটা ক্রিমিনাল রেকর্ডও আছে। ওকে, ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে? না স্যার, আমি ভাবলাম ও একটু সাবধান হয়ে যাবে, তবে সার্ভার থেকে ওর লোকেশনটা বার করেছি স্যার। আরে দারুণ করেছো পঙ্কজ, ওয়েল ডান। এখনো কোথায় আছে? স্যার, ওর ফটো আর লোকেশন আমি দুটোই আপনাকে ফোনে পাঠাচ্ছি। পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। ওকে ওকে স্যার। সব খুনির ব্যাপারে জেনে গেছি। আরে পালাও, পুলিশের রেড পড়েছে। এই, কি হচ্ছে এখানে? এই সর এখান থেকে। এই সরি, কে এখানে? এই, এই দাঁড়া, এই দাঁড়া, না হলে কিন্তু গুলি চালাবো। স্যার, গুলি চালাবেন না প্লিজ। স্যার, আমার পেছনে কেন শুধু পড়ে আছেন? আঁচল আর রাকেশের খুনের অপরাধে আমরা তোমাকে গ্রেফতার করছি। স্যার, স্যার কে আঁচল স্যার? কে রাকেশ? কারা এরা? আমি জানি না এদের, স্যার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। একটু বেশি খেয়ে আছিস মনে হচ্ছে। তোর বন্ধু রাকেশকে ভুলে গেছিস? তোর ইন্টারনেট ফ্রেন্ড
যার সঙ্গে তুই বারবার চ্যাট করতিস। যাকে এইমাত্র তুমি খুন করেছো একটু আগে। স্যার রাকেশ, কিন্তু আমি ওকে কি করে মারবো স্যার? সত্যি বলতে আজ পর্যন্ত দেখা করিনি, আমরা তো ইন্টারনেট ফ্রেন্ড। স্যার দেখুন, আমি সারা রাত এখানেই ছিলাম, আপনি চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিন। বাহ, জুয়াড়িদের কাছে খুনির সম্পর্কে জানবো আমরা, হ্যাঁ? স্যার প্লিজ স্যার, দেখুন আমি কাউকে খুন করিনি স্যার, আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। স্যার আমি রাতে এখানে জুয়া খেলছিলাম, জুয়াতে সবকিছু হেরে গেলাম, তাই ভাবলাম যতক্ষণ না আমি সবকিছু জিতে নিচ্ছি এখানেই থাকবো। আমি স্যার এখান থেকে উঠে কোথাও যাইনি। চল। স্যার 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 কথা তো শুনুন স্যার। ওর চ্যাট হিস্ট্রি থেকে কিছু পেলে? কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আমি কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করে ফেলেছি। খুবই সিম্পল ছিল। রাকেশ আর আরিয়া এস ল্যাঙ্গুয়েজ আর পি ল্যাঙ্গুয়েজে কথা বলতো। হ্যাঁ স্যার, এতে সমস্ত শব্দের গোড়ায় বা শেষে অল্টারনেট এস অথবা পি দিয়ে টাইপ করা হয়, যাতে যে পড়ছে সে কিছু বুঝতে না পারে। আমরা ডিকোড করার চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা সব বুঝতে পেরে যাব। এটা তো ওর স্টোরি বুক, তাই না? হ্যাঁ স্যার, অ্যাডভেঞ্চার অফ প্রিন্সেস নেতারা। স্যার ভাবছি এটা হসপিটালে পাঠিয়ে দিই, আরিয়ার পড়ে ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া ওর যে সাইকিয়াট্রিস্ট আছে তাকে আমরা ডেকেছি। পুরো কেসটা ওকে বোঝাতে হবে যাতে ও ভালো করে ট্রিটমেন্টটা করতে পারে। দেখুন ম্যাডাম, কামিং টু দ্য পয়েন্ট, আপনি ওর পুরো কেস হিস্ট্রিটাই জানেন। আপনি আমাকে এটা বলুন যে ওই ট্রিটমেন্ট চলাকালীন ও কি কখনো আপনাকে বলেছে যে ওর মাকে, মানে আমি বলতে চাইছি আঁচলকে, কেউ বিরক্ত করছে বা কোনোভাবে কোনো কষ্ট দিচ্ছে, সেরকম কোনো কিছু? যদিও আমি আরিয়া সাইকিয়াট্রিস্ট, কিন্তু যখনই আমি ওর সাথে সেশন করতাম তো আমার নজর ওর উপরে কম, আর কিন্তু ওর মাকে অবজারভেশন বেশি করতাম। আঁচলকে কেন আপনি অবজার্ভ করতেন? কেননা তার বিহেভিয়ারে এমন ছিল যে অটোমেটিক্যালি আমার নজর তার ওপর চলে যেত। কি তার মানে ঠিক কি বলতে চাইছেন আপনি? তবে শুরুতে আমি শিওর ছিলাম না, কিন্তু যখন আমি আঁচলের বিহেভিয়ার নোট করতে শুরু করলাম তখন আমি ওর ফাইল বানাতে শুরু করলাম, আর অ্যাট দি এন্ড আমার আন্দাজ ঠিক বেরোলো। আন্দাজ? কি ধরনের আন্দাজ? আঁচলের কেস প্রচন্ড ইউনিক ছিল। ও মনচাউজিং বাই প্রক্সি শিকার ছিল। মনচাউজিং বাই প্রক্সি? স্যার হ্যাঁ স্যার, এই দেখুন। স্যার, আমরা আরিয়া আর রাকেশের সমস্ত কথা ডিকোড করে ফেলেছি। স্যার এটা আপনার দেখা উচিত একবার। এই অ্যালার্ম, কিন্তু এখানে বাইরে এই ধোঁয়াটা কিসের? এরা দৌড়াচ্ছে কেন? নার্স! ডক্টর! নার্স! নার্স! হেল্প! হেল্প মি! আরে দাঁড়াও, কেউ তো হেল্প করো! নার্স! নার্স! হেল্প! ডক্টর! নার্স! নার্স! এই বাইরে কি হচ্ছে? ওরা দৌড়াচ্ছে কেন? হসপিটালে আগুন লেগে গেছে, পুরো বিল্ডিং জ্বলে যাবে। আগুন? কিন্তু আমাকে এখান থেকে বাইরে বের করো। আমি না চলতে পারি না, তুমি আমাকে এখান থেকে বাইরে বের আরে করো। কিন্তু আমি কি করে বাইরে বের করব? আর এখানে তো কোনো হুইল চেয়ারও দেখতে পাচ্ছি না, আর আমি তোমাকে তুলতেও পারবো না। তুলতে পারবে না? তুমি 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 কাউকে ডেকে আনো, উনি আমাকে সাহায্য করে দেবেন, আমাকে নিয়ে যাবেন। কাকে ডাকবো? এখানে কেউ আসবে না, সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছে। তাহলে আমি বাইরে কি করে বেরোবো? দেখো আমি পুড়ে মরতে চাই না, আমাকে বাইরে বের করো। এক মিনিট, আমাকে কিছু ভাবতে দাও। এটা তুমি কি করছো নার্স? শোনো শোনো আমার কথা, ফায়ার ব্রিগেড এক্ষুনি চলে আসবে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না, ওনারা এসে তোমাকে বাঁচিয়ে নেবে। ওকে, ডোন্ট ওয়ারি। আরে কিন্তু, আরে ডোন্ট ওয়ারি কি? আরে হ্যালো, হেল্প মি! ওই আগুন! বাইরে কি করে বেরোবো? ফায়ার ব্রিগেডের জন্য ওয়েট করলে তো এখানেই পড়ে যাবো। না আমায় কিছু আরে আরিয়া,
তোমার তো মাসল ডেস্ট্রপি আছে না? আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা, মাসকুলার ডিস্ট্রফি, অনেক কষ্ট সহ্য করছে ও। তাহলে তুমি এখান থেকে পালাচ্ছিলে কি করে? হ্যাঁ, আরে 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 মাসকিউলার ডিস্ট্রফির পেশেন্টরা তো ভালো করে হাঁটতেও পারে না। কিন্তু আরিয়া তো একদম দৌড়চ্ছে স্যার, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, এ তো চমৎকার ব্যাপার। সত্যিই চমৎকার হয়েছে। আমি আরো একটা চমৎকারের কথা বলি, ওর শরীরে কোনো রোগ ছিল না, বিশেষ করে ওর পায়ে কোনো প্রবলেম ছিল না, না এখনো কিছু হয়েছে। না অ্যাজমা, না লিউকোমিয়া, না এপিলেপসি, কিচ্ছু না। অসুস্থ তো বেচারি ওর মা ছিল, মানচাউজিং বাই প্রক্সি। কি হলো, এই রোগটার ব্যাপারে তুমি কিছু জানো না? নো প্রবলেম, তোমার ডক্টর রয়েছে না, ও তোমায় বলবে। মানচাউজিং বাই প্রক্সি একটা এমন রোগ যেটাতে পেশেন্ট সামনের জনকে রোগী ভাবে, বিশেষ করে নিজের কাছের লোকেদেরকে। আর এটার বিশ্বাস আচল লোকেদের খুব ভালো করে দিয়েছিল আরিয়াকেও, যে ও একটা রুগী। যখন লোক আরিয়াকে একটা রুগী ভেবে ওকে অ্যাটেনশন দিত, ওকে ভালোবাসতো, তখন আচলের খুব ভালো লাগতো। আর ওরও এই ভালোবাসার, এই অ্যাটেনশনের অভ্যেস হয়ে গেল। আর ব্যাস, ও শুধু এটাই চাইতো লোকেরা ওর প্রশংসা করে, যে ও কত ভালো মা, আরিয়ার কত ভালো দেখাশোনা করে, আর ওকে কত ভালোবাসে। ওর কোনো রোগই ছিল না, ওর মা আঁচল ওকে রুগী বানিয়ে রেখেছিল সকলের চোখের সামনে। ওকে ন্যাড়া করে দিয়েছিল, ওকে রোদে যেতে বারণ করেছিল যাতে ও দুর্বল হয়ে পড়ে, ওকে ছোট বাচ্চাদের মতন কথা বলতে বাধ্য করে, আর ভুল ওষুধ খাইয়ে ওকে আরো দুর্বল করে দেয়। কিন্তু এই সব কিছুর মধ্যে ও নিজের মাকে সঙ্গ দিয়েছিল। ও জানতো যে ওর কোনো রোগ ছিল না। কে, আমি সত্যি বলছি তো? তোমার এই খেলা শেষ হয়ে গেছে আরিয়া। আর তোমার ওই কোড ল্যাঙ্গুয়েজের চ্যাট হিস্ট্রি, ওটা আমরা ডিকোড করে নিয়েছি। তাই তোমার এনার্জি আর আমাদের টাইম ওয়েস্ট না করলেই ভালো হবে। যা কিছু বলতে চাও বলে ফেলো। আমার কাছে ওটা ছাড়ার কোনো অপশন ছিল না। অনেক সময় অবধি আমি এটা ভাবছিলাম যে আমি সত্যিই অসুস্থ, কিন্তু যখন আমি সত্যিটা জানতে পারলাম that I'm not sick, আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি আমার মায়ের থেকে দূরে সরে যাব। না হলে মা আমাকে এরকমই আনওয়ান্টেড ওষুধ, আনওয়ান্টেড ইনজেকশনস দিয়ে মেরে ফেলতো। আর মা আমায় মারবে, তার আগে আমি মাকে মেরে ফেললাম। আমার কাছে আর কোনো রাস্তাই ছিল রাস্তা না। ছিল তোমার কাছে, রাস্তা ছিল। তুমি আমাদের কাছে আসতে পারতে, আমরা তোমাকে প্রোটেক্ট করতাম। স্যার, এটাও ভেবেছিলাম যে আমি কমপ্লেন লেখাবো, কিন্তু কিন্তু কি করে? আমার মা সবাইকে এমন ভাবে বিশ্বাস করিয়েছিল যে আমি নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারি না, যে আমার মাথার ঠিক নেই, আমার কথার কোনো মানে নেই, আমায় যেন কেউ বিশ্বাস না করে। এরকম সিচুয়েশনে আমি কার থেকে হেল্প চাইতাম? আমি জেনে গিয়েছিলাম যে এই অবস্থায় আমাকে বাঁচাতে কোনো হিরো তো আসবে না, তাই জন্য আমায় নিজের হিরো হতে হয়েছে, নিজেকে বাঁচাতে হয়েছে। তাই মেরে দিলাম নিজের মাকে। আমি সবার প্রথমে ফেক প্রোফাইল বানিয়েছিলাম, আর অনেক মাস ধরে রাকেশের সাথে চ্যাট করছিলাম। ফাইনালিও আমার কথায় ফেঁসে গিয়েছিল আর রাজি হয়ে গেছিল আমাকে সাহায্য করার জন্য। তারপরে আমি আর রাকেশ মিলে আমার মাকে মেরে ফেললাম। কাজ হয়ে যাওয়ার পরে আমি আমাদের সোশ্যাল পেজে ওই পোস্ট আপডেট করেছিলাম। তারপরে আমরা রাকেশের গোডাউনে পৌঁছলাম। আমাদের পুলিশে ধরে ফেললে? আমরা ওই ছুরিতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গিয়েছিলাম, যেটা দিয়ে তুমি রাকেশকে খুন করেছিলে। আমরা সবাই তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম।
যে তুমি কত সাহসী একটা মেয়ে। এই পরিস্থিতিতে থাকা সত্ত্বেও লড়াই করে চলেছো তুমি বাঁচার জন্য। কিন্তু না, এবার তোমার উপর দয়া এই কারণে হচ্ছে, যদি তুমি এই অপরাধের রাস্তা বেছে না নিতে, তাহলে তোমার এই জীবনটাও অন্যদের মতন সুস্থ ও স্বাভাবিক হতো। এইগুলো স্যালাডগুলো খাচ্ছিলে না? টমেটোর, গাজর, আর এটাই খেতে খেতে, না না, এর মধ্যে সবজিও তো থাকে। স্যালাডে তো পাতাও দেয়, পাতা, সেটাও চিবিয়েছ। পাতা, কোন এক ধরনের বিষাক্ত পাতা, বিষাক্ত পাতা। আরে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হাসির কিনারা আমি করে ফেলেছি। থ্যাংক ইউ। আমার আদরের ভাই আর তার বোনেরা, হাসির কত রকমের প্রকার হয়, এমন ভাবে হাসলো যেন হাওয়া বেরিয়ে গেল। আর হেসো না, আর হেসো না, আর হেসো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। কত খারাপ তোমার হাসি, হাসি আসছে না আমার। মশানে কাটলো আর তার জ্বালা রয়ে গেল, মশাতে কাটলো আর তার জ্বালা রয়ে গেল, আর আমি চলে এলাম। একজন টিচার তার বাচ্চাকে বললো, বাচ্চা এবিসি শোনাও। বাচ্চা বলছে এবিসি। টিচার বললো, না বাবা, এভাবে নয়, এ ফর আপেল। আচ্ছা স্যার, এ ফর আপেল, সি ফর ছোট আপেল, ডি ফর দুটো আপেল। আপেল বন্ধ কর, নয়তো ছুঁড়ে মারবো আপেল। ডিউড, ওকে পারফর্ম করতে দে। এই তুই তোর কাজ কর, বুঝতে পারলি? তুই নিজের কাজ কর। ওই, আরে এই, ওই, পড়াশোনা করতে গিয়ে নিয়েছি আমি। চুপ কর। কি বলছিস রে তুই? তুই নিজের কাজ কর। আমি দেখছি, থামুন থামুন। আরে তুই চুপ কর না। গরম আছে না, সব গরম বের করে আরে দেবো। আবার কথা বলছিস বেশি। দাদা করবেন না। কি করবি তুই? দাদা করবেন না। কি করবি তুই? শিবানী, জানা আর চেক কর না একবার। আমি কেন যাব? আমি যাব না ওই দজ্জালটার কাছে। আর এমনিতেও ও তো এবার চলেই যাবে। আরে যাচ্ছেই তো না, অনেকক্ষণ তো হলো বস ওকে ফায়ার করেছে, কিন্তু কেবিনে ধর্ণা দিয়ে বসে আছে। ওকে ফাইন, তোমরা শুধু আমাকেই ফাঁসাও। স্যার, মে আই কামিং স্যার? স্যার, 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 কিছু লাগবে আপনার? স্যার, আপনার কিছু লাগবে? স্যার, কে ফোন করেছিল? স্যার, আমি করেছিলাম। আমার নাম মোহিত, আমি এখানকার ম্যানেজার। লাশটা কোথায়? আপনার এমপ্লয় ছিল? হ্যাঁ স্যার, ওর নাম ছিল বিজয়। অনেকক্ষণ ধরে ভেতরে বসেছিল, বাইরে আসছিল না। তো এই যে আমরা যখন খুন গিয়ে হয়েছে, দেখলাম। আপনি কি করে জানলেন? আপনি দেখুন না, নিজেই বুঝে যাবেন। স্যার, এইটা কিরকম বডি? এ তো মারা যাওয়ার পরেও হাসছে। এই ধরনের লাশ তো আগে কখনো দেখিনি। হেসে আছে, কি হয়েছিল এর? এ তো অদ্ভুত রকমের লাশ, বুঝে উঠতে পারছি না। দুটো আঘাতের চিহ্ন। মুখের ওপর এই দাগটা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম। এই আঘাতের জন্যই ওর মৃত্যু হয়নি, মৃত্যুর কারণ অন্য কিছু। স্যার, ন্যাচারাল ডেথ হয়েছে? না না পুরবি, এর ন্যাচারাল ডেথ হয় কি করে? এর মুখটার দিকে দেখো একবার, হেসেই চলেছে। আচ্ছা, এমনটা নয় তো যে কোনো ব্যাপার নিয়ে খুব খুশি হয়েছিল আর তাতেই হার্ট অ্যাটাক? স্যার, ওই বিজয় স্যার মরার আগে খুশি কি করে থাকতে পারে? উনি তো রেগেছিলেন। রেগেছিলেন কেন? কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল নাকি? না স্যার, ঝগড়া তো হয়নি, কিন্তু আমি ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছিলাম। আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না। আমি এখানে সততা আর নিষ্ঠার সাথে কাজ করি, আপনি এরকম করতে পারেন না। আমি চাই না এই কনভেনশন লেটার। ও, তাহলে তুমি আমাকে শেখাবে? হ্যাঁ, নিজের কেবিনে যাও, জিনিসপত্র প্যাক করো,
আর বেরো এখান থেকে, না হলে সিকিউরিটিকে আমি এখানে রাখতে বাধ্য হব। আমি আপনার বিরুদ্ধে কেস করব, দেখবেন আমি কি করব। আমি এই কোম্পানির বিরুদ্ধে কেস করব। ছাড়বো না আপনাকে। আমি সততার সাথে কাজ করি এখানে, আর আপনি আমাকে বার করে দিচ্ছেন, বিনা কারণে বার করছেন। আমি আপনাকে ছাড়বো না। জাস্ট গেট আউট। অদ্ভুত ব্যাপার, একটা লোককে চাকরি থেকে বের করে দেওয়া হয় আর সে কেবিনে এসে মারা যায়, আর মুখের মধ্যে এমন হাসি যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ ইনি। এর হাসির রহস্যটা কি ওটা তো ডাক্তার সালুকেই বলতে পারবেন। বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই? না দয়া, শুধু এর বডি নয়, এই কেবিনের মধ্যে যত ছোটখাটো জিনিস আছে না, এর সমস্ত কিছু ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জানা তো যাবে এর মৃত্যু কিভাবে হয়েছিল। স্যার, এদের কথা অনুযায়ী এ যেরকম মানুষ ছিল, এর তো অনেক শত্রু থাকবে। তাহলে ধরে নেওয়া যেতে পারে ওর অনেক ঝগড়াও হতো। তো এরকমই কোনো ঝগড়ায় হয়তো ওর মুখে এই চিহ্নটা হয়েছে। কিন্তু এটা কিভাবে জানবো যে ওকে মেরেছেটা কে? দয়া, অভিজিৎ, একটা কাজ করো, অফিসের বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে না, তার ফুটেজ চেক করো। তখনই জানা যাবে এই চোটটা কখন লেগেছিল আর কিভাবে লেগেছিল। এক দুদিন আগেরটা দেখাও তো। ওয়েডনেসডে, টিউসডেটা দেখাও তো। মন্ডেরটা দেখাও। মানডেতে কোনো চিহ্ন নেই। মানে মন্ডেতে অফিসের পরে এর সঙ্গে কারো ঝগড়া হয়েছিল? খোঁজ নিতে হবে, কবে কোথায় কার সঙ্গে ওর কি হয়েছিল। এই লাশটাও হেসে যাচ্ছে, শালুকেও হেসে যাচ্ছে, ব্যাপারটা কি? ওই, কি হয়েছে? কি হয়েছে কি তোমার? আগে বলো তোমার কি হয়েছে? আরে আরে ভাই, তোমরা খুঁজে খুঁজে এইরকম কেস কেন আনো? দেখো শালুকে, যদি কেসটা জটিলই না হয় তাহলে আমাদের কেন প্রয়োজন পড়বে? এখন আর নাটক করার সময় নয়, বলো কি হয়েছিল। আমি বলতে পারবো না। তুমি জানো না তো কে জানে? আমি জানি না কে বলতে পারে, কিন্তু আমি বলতে পারবো না। এইরকম লাশ, এরকম হাসি মুখের লাশ আমি কোনোদিন দেখিনি। প্রথমে মনে হয়েছিল যে টেটেনাস হয়েছে, কারণ টেটেনাস হয়ে যারা মরে যায় তাদের ঠোঁটের মধ্যে একটু হাসি লেগে থাকে, কিন্তু এইরকম হেসে থাকে না। আমি বলতে পারবো না এই কেন হাসছে। আরে আপনি হাসি বন্ধ করুন। আরে আমি বলতে চাইছি, মানে হাসির কথা বাদ দিন, মারা গেল কি করে, মারা কি করে গেল সেটা জানতে পারলেন? বিষের কারণে। হ্যাঁ, এই লোকটা বিষের কারণে মরেছে। এর মুখ আর পেট থেকে আমি বিষ পেয়েছি। তার মানে বিষ খেয়েছে কিংবা পান করেছে? হ্যাঁ, একদম ঠিক। মৃত্যুর কিছু 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে এই বিষটা খেয়েছে। আর এই বিষটা কোনো সাধারণ বিষ নয়, এটা কোনো এক ধরনের চারা গাছ। আর হ্যাঁ বস, এর কেবিন থেকে আমরা যে এই জিনিসগুলো পেয়েছিলাম না, এই সব জিনিসগুলোতে বিষের কোনো চিহ্ন নেই। আচ্ছা, এর মৃত্যু দুপুরবেলা হয় আর ওই দিন ওর চাকরিটাও চলে যায়, কিন্তু চাকরি থেকে বরখাস্ত করার আগে ও কিছু খেয়েও ছিল। সেটা জানতে হবে যে কোথায় এবং কি খেয়েছিল। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে জানি বস, আমি শুধু ভাবছি এই লাশটার রহস্যটা কি, এর ওই হাসির রহস্যটা কি। এটাই তো সমস্যা ডক্টর সালুকে। ধাঁধা তো বটেই, কিন্তু এই ধাঁধাটার সমাধান করতে হবে। সমাধান করবই। স্যার, আমি বিজয়ের ক্রেডিট কার্ড আর ফোন ডিটেল চেক করলাম। গুড। স্যার, মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর অফিসের কাছে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। আর সোমবার, যেদিন ওর এই আঘাতটা লেগেছিল, ওই দিনও কমিউনিটি ক্যাফের টিকিট বুক করেছিল। ও, ওখানে হয়তো কারোর সঙ্গে ওর ঝগড়া হয়েছিল। অভিজিৎ, ওই রেস্টুরেন্টে গিয়ে দেখো এই বিজয় কি খেয়েছিল, আর খোঁজ নাও এই বিষ ওর পেটে কিভাবে গিয়েছিল। আর দয়া,
তুমি ওই কমেডি ক্যাফেতে যাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো সোমবারে ওখানে কিছু ঘটেছিল কিনা। আমি জোর দিয়ে বলতে পারি যে খুনি সোমবারে ওই ক্যাফেতে উপস্থিত ছিল। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, আমার নাম শেখর। আমাদের এই রেস্টুরেন্টে আপনাদের স্বাগত। বলুন কোথায় বসবেন আপনারা? দেখুন, আমরা এখানে খেতে ফেতে আসিনি, সিআইডি। দেখুন, একজন আপনাদের এখানে লাঞ্চ করেছিল আর 1 ঘন্টা পরে তার মৃত্যু হয়। এই হলো সেই লোকটাকে, চিনতে পারছেন? এখানে বসেছিলেন, লাঞ্চ করলেন এবং চলে গেলেন। উনি কি খেয়েছিলেন? ওই যেটা সবসময় অর্ডার করতেন, ওনার স্পেশাল গ্রিন স্যালাড। স্যালাড? আচ্ছা, এই যে স্যালাড বানানো হয় যে জিনিস দিয়ে, সেগুলো এখনো আছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার। ওরকম সেম স্যালাড আমাদের জন্য নিয়ে আসুন, যা যা ওর মধ্যে দিয়েছিলেন, একেবারে সেম স্যালাড। ওকে জান। স্যার, এই বিজয় তো স্যালাডটা খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। তারপর হয়তো এই স্যালাডের বাটিটা অনেকবার মাজা হয়ে গিয়েছে। কি জানি কিছু পাবো কি পাবো না। যাই হোক না কেন পুরবি, আমরা এগুলো নিয়ে ডক্টর সানুকে দেব। কিছু না কিছু উনি ঠিক খুঁজে বের করবেন। সন্দেশ খাও, বোঁদে খাও, আর খাও পান্তুয়া, আর রসগোল্লা খেয়ে হাসতে হাসতে হাততালি দাও। আরে থামো তো ভাই, কিছু নতুন করো, আমরা বোর হয়ে গেছি এটাতে। থিঙ্ক সামথিং নিউ, ইউনিক। সরি গাইজ, ক্যাফে তো এখন বন্ধ আছে। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ ডিনার, কাম আফটার 7। সিআইডি। সিআইডি? কি ব্যাপার স্যার? এই লোকটাকে চেনেন আপনারা? ইয়া, অফকোর্স, একে সব লোক চেনে। হ্যাঁ স্যার, পুরো পাগল লোকটা। এমনিতেও যদি আমাদের রেগুলার কাস্টমার, কিন্তু খুবই অসভ্য লোক। অভদ্র মানে? স্যার, হি ওয়াজ ভেরি রুড। খুবই অভদ্র ছিল স্যার, আর সবার সাথে ঝামেলা করতো। স্যার, প্রত্যেক সন্ধে আমাদের পারফর্মারকে অপমান করতো। ও পারফর্মারদের অপমান করতো? হ্যাঁ স্যার, এই আমাদের যে এই ক্যাফে, এটা একটা কমেডি থিম ক্যাফে। স্যার, যে কোনো অ্যাক্টের মাঝখানে যা কিছু বলে দিত স্যার, যা কিছু। আমরা সবাই ওর ওপর বিরক্ত হয়ে উঠেছিলাম স্যার। আই ক্যান পাক ইংলিশ, আই ক্যান পাক ইংলিশ। আরে দাদা, ইংরেজির কেন পিন্ডি চটকাচ্ছ? প্লিজ, কিছু আর নেই আপনার কাছে? তো বন্ধুরা, আমি একটা জোক শোনাতে যাচ্ছি। বাক্সর ওপর বাক্স, তার ওপরে বাক্স, আবার বাক্স। আরে এই বাক্সর মধ্যে বাক্স, আরে তোর বন্ধ কর বাক্স। আমার বাক্স তো স্যার আমি বাড়িতে রেখে এসেছি। ভাই, কিছু নতুন শোনা। আরে চুপ কর না ভাই। আরে নতুন কিছু শোনা না ভাই, সব পুরনো জোক। তো বন্ধুরা, হাসি এমন হতে পারে। আমার পাচ্ছে না হাসি। স্যার খুব ঝামেলা করছে স্যার, ওকে বোঝাবো? হ্যাঁ স্যার, পুরো মাথা খারাপ করে রেখে দিয়েছে। প্লিজ কিছু করুন। ও আচ্ছা, আপনারা ওকে বাইরে বার করে দেননি? না স্যার, আমরা ওকে অনেক ইগনোর করেছি, কিন্তু সোমবার দিনও সীমা ছাড়িয়ে গেল। কেন, কি এমন করেছিল? আমি বলছি স্যার, একটা সঞ্চিত নামে পারফর্মার ছিল, আর ওরই অ্যাক্ট চলছিল। আমাকে তো আপনারা চেনেনি। না, জানি না। আই এম এ ভেরি ফানি গাই। আমার মাথায় কোনো প্যাচ নেই। আমার যে জোকসগুলো আছে সেগুলো অসুস্থতা আর মৃত্যুর উপর হয়। আরে আপনি ভয় দেখাচ্ছেন কেন শুধু শুধু? আপনারা মরে যাওয়া মানুষের কথা শুনেছেন তো? বিপদ বিপদ বিপদ। আমার তোমার কথাই হচ্ছে অনেক বড় বিপদ। অমাবস্যার রাত আর অন্ধকারকে ভেদ করে মৃত্যু। এই মৃত্যুকে কোথায় নিয়ে আসছো? কমেডির দোকান আছে ভাই। কেন কেন বিরক্ত করছো? হাসাও, বুঝতে পারছো? আপনারা বিশেষ রোগের সম্বন্ধে তো শুনেছেন। তোমার তো কোনো রোগ নেই না ভাই। আরে এই যে ভ্যাম্পায়ারের মতো মুখটা বানিয়েছো, এটা মেকআপ করেছো না? কোনো রোগ আছে? এখন থেকে আছে না ছোটবেলা থেকেই ছিল? আরে মানে কিছু তো প্রবলেম আছে, বলুন না। আরে বলুন না। হ্যালো, ভূত! আরে নিজেই ভূত। আরে হাসাচ্ছ না, ভয় দেখাচ্ছ? আই এম সরি গাইস। আরে ভ্যাম্পায়ার দাদা, হ্যালো, কি হলো? আরে খারাপ ভাবলেন নাকি? আরে বেবি, আরে হ্যালো। এক্সকিউজ মি স্যার, হোয়াট আর ইউ ডুইং স্যার? আরে হাসাতে পারলো না তো, তাই পালিয়ে গেল।
যখন নিজে জোকস বোঝো না, অন্যের সময় নষ্ট করো না। তাহলে তুমি শুনিয়ে দাও, হ্যাঁ? হয়তো তুমি শোনালে আমি হাসবো, হ্যাঁ? আরে ব্লাডি সাইকো, তুই বুঝলি? আরে তুই শোনা না, তুই শোনা, হ্যাঁ? তুই কি করবি? আরে আরে বিজয়কে শুধুমাত্র বাইরেই বার করে দিয়েছিলেন, না ওকে মেরেও ছিলেন? স্যার ওই দিন ও মানছিল না, তাই একটু ধাক্কা ধুক্কি দিয়েছি। মানে ওকে তুমি ঠিকঠাক করে মারোনি, তাই তো? স্যার ওর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, আমি শুধু আমার কাজ করেছি। আর ওই পারফর্মার সঞ্চিত, ওর ব্যাপারে কি বলতে পারেন? রাতে আসতো, দিনে কখনো আসতো না। আর ওর জোকসগুলো স্যার খুব ডার্ক হতো। মৃত্যু, অসুখ, ডেভিল, ভূত এইসব নিয়ে কথা বলতো। আর ওর ফ্যানগুলো খুব অদ্ভুত ছিল, যারা ছিল একদম ডাইহার্ট ছিল। এই জন্য ওকে আমি কখনো কখনো ছোটখাটো স্লট দিয়ে দিতাম স্যার। হ্যাঁ স্যার, সাদা মুখ, লাল চোখ, আর যখনই আসতো তখনই ভূতের কথা বলতো। আর ওর মুখটা স্যার খুব ভয়ঙ্কর ছিল। স্যার মুখটা ফ্যাকাশে, চোখ লাল, রাতে আসতো, ভূতের কথা বলতো। লোকটা খুব ভয়ঙ্কর মনে হয়। উনি বলছিলেন, আপনি এমন কেন বলছিলেন? লোকটা ভয়ঙ্কর, যা খুশি বলে। বিজয় সঞ্চিতের পারফরমেন্স খারাপ করে দিয়েছিল, ওকে কাঁদিয়েছিল। সঞ্চিতের কাছে কারণ তো ছিল বিজয়কে মারার। ওই রাতে আর যারা বাকি পারফর্মার ছিল তাদের সঙ্গে ঝগড়া হয়েছিল বিজয়ের? হয়েছিল তো স্যার, ওর সবার সাথে ঝগড়া হতো স্যার। কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে আমাদের কাছে সবার ভিডিও ফুটেজ নেই। আর এটা বলা মুশকিল যে ওখানে কে কে ছিল। কারণ তো এদের মধ্যেও ছিল, খুনি এদের মধ্যে যে কেউ হতে পারে। তাহলে চলো প্রথমেই সঞ্চিতের থেকে শুরু করি, ওকে খুঁজি। একটা কাজ করো, এদের থেকে সঞ্চিতের নাম্বার আর অ্যাড্রেসটা নিয়ে নাও। ওকে স্যার। ফ্রেডি, এই সমস্ত জিনিসের কোথাও তো বিষ নেই, নুনেও নেই। এই স্যালাডে যে ড্রেসিংটা করা হয়েছে তাতেও কোনো বিষ নেই ভাই। এখন তো দুটো প্রবলেম হয়ে গেল ফ্রেডি। দুটো? হ্যাঁ, একটা তো এটা বুঝতে পারছি না এ কোন বিষে মারা গেছে, আর দ্বিতীয় হচ্ছে যে মরবার সময় এই ভাই হাসছিল কেন। তুমি এক কাজ করো, এসিবি সাহেবকে ফোন করে দাও, ওই রেস্টুরেন্ট থেকে যে স্যালাড এসেছিল ওতে কোনো বিষ পাওয়া যায়নি। আমার তো মনে হচ্ছে স্যার এ নিশ্চয়ই হাসার কোনো বিষ খেয়েছিল। না, আমি বরং এসিবি স্যারকে ফোনটা সেরে ফেলি। হ্যালো এসিবি স্যার। স্যার এই সঞ্চিতের ফোন তো এখনো অফ আসছে। অফ রয়েছে স্যার। কোনো ব্যাপার না, এমনিতেই আমরা ওর বাড়িতে পৌঁছেই গেছি। ফ্ল্যাট নাম্বার কত? স্যার 601। মনে হচ্ছে অনেকদিন ধরেও এখানে আসেনি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে। এই সঞ্চিত কি এখানেই থাকে? হ্যাঁ এখানেই তো থাকে স্যার, কিন্তু অনেক দিন ধরে দেখিনি। কতদিন ধরে দেখেননি কিছু বলতে পারবেন? স্যার সেটা তো মনে নেই, তবে অনেক দিন হয়ে গেছে ওকে দেখিনি। এমনিতেই ওকে কম দেখা যেত। ও না বড় অদ্ভুত ধরনের মানুষ, আমার তো খুব ভয় করে ওকে। ভয় কেন? ম্যাডাম, বড় বড় লাল লাল চোখ, এবড়ো খেবড়ো দাঁত, মানুষের মতো তো দেখতেই নয়। এমনিতেও সারাদিন রুমে একাই পড়ে থাকে, শুধু রাতেই বেরোয়। অদ্ভুত ব্যাপার। সঞ্চিতের ব্যাপারে সবাই এই কথাই বলছে। আর স্যার মনে পড়েছে, আমি লাস্ট টাইম ওকে কবে দেখেছিলাম। কবে দেখেছিলেন? একদিন মাঝরাতে আমি আওয়াজ শুনতে পেলাম,
আর আমি বাইরে বেরিয়ে দেখলাম ব্যাস ওই দিন থেকে আর স্যার দেখিনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বড় একটা সুটকেস নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। ওই বিজয়কে খুন করেছে আর তারপরে শহর ছেড়ে পালিয়ে গেছে। স্যার ওর ঘরে ঢুকে দেখি, যদি কিছু পেয়ে যাই। চাবি তো নেই। চলো ভাই দয়া, তোমার কাজ শুরু করে দাও। এক মিনিট। বাড়ির কি অবস্থা করে রেখেছে। বাড়ির দরজা জানলাও সব বন্ধ। মনে হচ্ছে অনেকদিন ধরে কেউ এখানে আসেনি। স্যার এই দেখুন, এটা মনে হচ্ছে সঞ্চিতের ফটোগ্রাফ। এটা সত্যি সত্যি আজব দেখতে। এই কেসে সবকিছু অদ্ভুতই হচ্ছে। যে লাশটা পেলাম তার মুখে হাসি ছিল, আর যাকে খুনি মনে হচ্ছিল সে এরকম বেরিয়েছে। কি হয়েছে, হাসছো কেন? স্যার আমি এটা ভাবছি, যদি এখানে পঙ্কজ থাকতো তাহলে ও কি ভাবতো। আবার বলতো ভূত আছে, আত্মা আছে, ওর তো মাথায় এই সব কিছুই চলে। সূর্যের আলো যাতে ভেতরে না আসতে পারে তার জন্য কাঁচের উপর পেপার লাগানো হয়েছে। অভিজিৎ, ওর ফোন, আরে ফোন তো পুরোপুরি ডিসচার্জ, সেই কারণে ফোন বন্ধ আসছিল। জীবনের সবচেয়ে বড় জোকস কি জানো? নিজেই জীবন। সঞ্চিত, নিজের জীবনই একটা জোকস, আর এর পাঞ্চ লাইন স্যার হলো আমারই হাত লেগে এটা অন হয়ে গেছে। মৃত্যু সব সময় শেষেই আসে, শুধু সময়ের একটু হেরফের। যে কোনো সময় আসতে পারে, হঠাৎ করে বুঝতেই পারা যায় না। এটাই তো সবচেয়ে বড় সবচেয়ে বড় জোক। স্যার এও তো সাইকো ছিল। এগুলো কি কি রেকর্ড করে রেখেছে? স্যার আই এম শিওর বিজয়ের খুন এই করেছে। এর মাথার তো কোনো প্রবলেম নিশ্চয়ই আছে। পুরো বাড়িটা প্যাক করে রেখেছে, কোনো দিক থেকে না কোনো আলো আসে, বাড়ির লাইটগুলোও বন্ধ। আরে এই দেখতে পাচ্ছ, এত অল্প বয়সে এতগুলো ওষুধ। আর এই ওষুধগুলো কিসের? আমি তো এর মধ্যে কোনো নামই শুনিনি। এগুলো কি? কিসের ওষুধ আর এগুলো কি, এর উত্তর তো এবার ডক্টর সালুখেই দিতে পারবেন। হ্যালো অভিজিৎ, এক কাজ করো, এই লোকটার কিচেনে যাও আর কিচেনে গিয়ে ওর ফ্রিজটা চেক করো। কিচেনের মধ্যে গিয়ে ফ্রিজ দেখবো? আচ্ছা দেখছি। ফ্রিজে খাবার জিনিসপত্র রয়েছে আর কি? আরে না ভাই অভিজিৎ, খাবার দাবার জিনিস ছাড়া অন্য জিনিস দেখো। আরে আর কিছু মানেটা কি? অভিজিৎ, ডক্টর সালুকে ব্লাড পাউচ রয়েছে অনেক। আমি আন্দাজ করেছিলাম। অভিজিৎ, তুমি যে ফটোগ্রাফগুলো পাঠালে, ওই ওষুধগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওই লোকটির 4 ক্রিয়ার অসুখ আছে, আর এই অসুখে রোগীটির অ্যানিমিয়া হয়ে যায়, তার দাঁতও বেঁকে চুরে যায়। এই ধরনের পেশেন্টদের রোদ একদম সহ্য হয় না। আরে সেসব ঠিক আছে ডক্টর, কিন্তু এই ব্লাডের পাউচের সঙ্গে ওর কিসের সম্পর্ক রয়েছে? অ্যানিমিয়া আছে না, এই ধরনের লোকদের বারবার রক্তের দরকার পড়ে, এই জন্য ওখানে রক্ত আছে। ওকে ডক্টর সালুকে, থ্যাংক ইউ ডক্টর। আপনি কেসের রহস্যটা অনেকটাই সলভ করে দিলেন। ডক্টর সালুকে বলছেন এই লোকটার এমন একটা অসুখ রয়েছে যাতে কন্টিনিউ ব্লাডের প্রয়োজন হয়। তার মানে সঞ্চিতের রক্তের প্রয়োজন হয়। এর মানে হলো ওকে খোঁজা অনেকটাই সহজ হবে। রবি, একটা কাজ করো, এই সঞ্চিতের নামে অ্যালার্ট জারি করে দাও। হ্যাঁ পুরবি, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার। স্যার নবী মুম্বাইয়ের শঙ্কর হসপিটালের একজন লেডি ডাক্তারের সাথে কথা হলো। উনি বলছেন যে 2 দিন আগে 1 ডজন ব্লাড পাউচেস গায়েব হয়ে গেছে। ব্লাড পাউচ উধাও হয়ে গেছে? হ্যাঁ স্যার, বি পজিটিভ ব্লাড গ্রুপ ছিল। বি পজিটিভ?
সঞ্চিতের ব্লাড গ্রুপ তো বি পজিটিভ স্যার। তার মানে ওই হবে। হসপিটালে গিয়ে খোঁজ নিতে হবে, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই ফেলে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন। এক মিনিট স্যার। হ্যাঁ, হ্যালো, আমি এসিবি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আপনি কে বলছেন? স্যার আমি পুনে থেকে বলছি। এই ছেলেটাকে আমি এক্ষুনি আমার বাড়ির সামনে দেখলাম, যার ছবি আপনার টিভিতে দেখাচ্ছিলেন না, সঞ্চিত স্যার। ওকে আপনি সঞ্চিতকে দেখেছেন পুনেতে? কখন? স্যার এক্ষুনি আধ ঘন্টা আগে এমজি রোডের ক্রসিং এ দেখলাম আমি ওকে। ম্যাম, আপনি ওর সম্পর্কে কিছু বলতে পারবেন? মানে ও কি পরেছিল? উনি ব্ল্যাক হাফ স্লিভ টি শার্ট পরেছিল স্যার, আর জিন্স। আপনি একটু হোল্ড করুন প্লিজ। হ্যাঁ, এক মিনিট, মনে হয় লাইনটা কেটে দিয়েছে। হ্যালো হ্যালো ফ্রেডরিক, ট্রেস করে দেখো কোথা থেকে ফোনটা এসেছিল। পুনা থেকে ফোন এসেছিল, পুনা থেকে। স্যার ইনি মিথ্যে বলছেন। হ্যাঁ স্যার, এটা কি করে সম্ভব? সেটাই তো, দুপুরবেলা রোদে এই সঞ্চিত বাইরে বেরোতেই পারে না। স্যার এই ফোন কলটা আমাদের বোকা বানানোর জন্য করা হয়েছে। আর স্যার যে ফোন করেছে সে তো সঞ্জিতের কন্ডিশনের ব্যাপারে কিছুই জানে না। স্যার এরকম হয়নি তো যে সঞ্জিত গায়েব হয়ইনি, ও হয়তো কিডন্যাপ হয়ে গেছে। সেটাই তো, এই সঞ্চিত ব্লাড পাউচ নিয়ে পুনাতে কেন যাবে? না না না, আমি জোর দিয়ে বলতে পারি ও মুম্বাইতেই আছে, আশেপাশেই কোথাও। যদি কিডন্যাপ হয় তাহলে কিডন্যাপ কে করতে পারে? আর স্যার এই বিজয়, এর খুনি কে? স্যার আমি এই ফোনটাকে ট্রেস করতে পারলাম না স্যার, আর এটাও বোঝা যাচ্ছে না যে ফোনটা এখান থেকেই করা হয়েছিল নাকি পুনা থেকে। এর মানে হলো আমাদের হাতে মাত্র একটাই রাস্তা খোলা রয়েছে, ওই ব্লাড ব্যাংক যেখান থেকে বি পজিটিভ ব্লাডের পাউচগুলো উধাও হয়ে গেছে, শঙ্করা হসপিটালের ব্লাড ব্যাংক। আরে ভাই, এমন মনে হচ্ছে তুই যেন আমাকে ব্যঙ্গ করছিস। হ্যাঁ? আরে বিজয় বাবু, বুঝতে পারছি না তুমি হাসতে হাসতে কি করে মারা গেলে। হ্যাঁ, হাসতে হাসতে কেউ মারা যায়? আর তুমি তো এইগুলো স্যালাড গুলো খাচ্ছিলে না? টমেটোর, গাজর, আর এটাই খেতে খেতে, না না, এর মধ্যে সবজিও তো থাকে। স্যালাডে তো পাতাও দেয়, পাতা, সেটাও চিবিয়েছ। পাতা, কোন এক ধরনের বিষাক্ত পাতা, বিষাক্ত পাতা। আরে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হাসির কিনারা আমি করে ফেলেছি, থ্যাংক ইউ। এই চুরিটা কখন হয়েছিল? রাতে আমার শিফট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে খুব কম লোক ছিল। আপনি চুরি হওয়ার সময় আপনি ডিউটিতে ছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। তো চোরকে আপনি নিশ্চয়ই দেখেছিলেন। ও ঢিলে ঢালা পোশাক পরেছিল, আর টুপি পরা একটা জ্যাকেটও পরেছিল, আর ওর হাইটটাও শর্ট ছিল। হাইট শর্ট? ওর হাতে একটা পিস্তল ছিল, ওই পিস্তল দিয়েই ও কাঁচটা ভাঙলো, আর ব্লাডের পাউচ নিয়েও পালিয়ে গেল। আমরা তো পুলিশকে ওই টাইমেই ফোন করে দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানতেই পারিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ও চোর খুব তাড়াতাড়ি করছিল, তার মানে মনে হচ্ছিল রক্তের খুব প্রয়োজন, তাড়াহুড়ো করে ব্লাড পাউচ নিল আর পালিয়ে গেল। ঠিক আছে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। কি হলো তোমার? হ্যাঁ, শুধু হেসেই যাচ্ছ। আরে হাসবো না ভাই, এখন তো আমি হাসবোই। আমি জেনে নিয়েছি এর মৃত্যুর রহস্য আর এর হাসির রহস্য। এতে হাসির কি হলোটা কি? হ্যাঁ, হাসবো না? এত গভীর রহস্য সমাধান করলাম, হাসবো না? অদ্ভুত ব্যাপার। কি হয়েছে বলো। দেখো, এই যে স্যালাডটা ছিল না, এই বিষটা ওর স্যালাডের মধ্যে মিশানো হয়নি, ওকে স্যালাডের অংশ করে ফেলেছিল। মানে? মানে এইটা দেখো, এটা কি
এটা একটা ক্রেবেরি। না ভাই, তাহলে এটা কি? এটা হচ্ছে হেমলক। হেমলক। হেমলক? হেমলক মানে কেউ খুব সহজেই এই হেমলককে বিজয়ের স্যালাডে মিশিয়ে দেয়, আর বিজয় মনে করলো এটা স্যালাড, আর ও খেয়ে নিয়েছে, আর ওর পেটে বিষ চলে যায়। একদম ঠিক বস। এইটা খাবার পর মানুষ মৃত্যুর সময় এইরকমই হাসে, ঠিক এইরকম। তুমি আবার এই হেমলকটা খাওনি তো? হ্যাঁ? না মানে আমি বলতে চাইছি, তুমি তো হেসেই যাচ্ছিলে, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, এর পরের গুলো তো বলো। হ্যাঁ, পরের কথা হচ্ছে এই চারা গাছ সহজে চাষ করা যায় না। মানে? মানে এটা বিশেষ পরিবেশেই চাষ করা সম্ভব, মানে গ্রিন হাউস। গ্রিন হাউসে চাষ করা হয়? গ্রিন হাউস? কি ভাই, কেমন করলাম? দারুণ কাজ করেছি আমি, দারুণ। একটা কাজ করো সালুখে, হেমলক খাও আর হাসতে থাকো। অল্প করে খেয়েও, না হলে প্রাণটা চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ভাই, তুমি একটু শেখো, তুমি কারুর থেকে একটু হাসতে শেখো। সব ব্যাপারে কিপটেমো। যদিও বিজয়ের খনি হয়, আর ওই যদি সঞ্চিতকে কিডন্যাপ করে থাকে, তাহলে ও সঞ্চিতের অবস্থার ব্যাপারে খুব ভালো করেই জানে যে সঞ্চিতের ব্লাডের প্রয়োজন হয়। আর এই তাড়াহুড়োর মধ্যে ও ব্যাংক লুট করে, ব্লাড ব্যাংক লুট করে বেরিয়ে গেছে। তার মানে ও সঞ্চিতকে মারতে চাইছে না, ওকে বাঁচিয়ে রাখতে চাইছে। হ্যাঁ, গুড। কিন্তু একটা কথা মনে রেখো, এই খুনি হসপিটালের 5 থেকে 6 কিলোমিটার রেডারের মধ্যেই থাকবে। হ্যাঁ, আর এর সঙ্গে ওই বাংলোটাও খোঁজো। দেখো কোনো বাংলোতে এরকম গ্রিন হাউস আছে কিনা। না, মুম্বাইয়ের মতো শহরে বেশিরভাগ বাড়িতে গ্রিন হাউস থাকে না, এর জন্যই বলছি। হ্যাঁ, ওকে, অ্যান্ড গুড লাক। ইয়া, একবার দয়া অভিজিৎ ওই বাংলোটা খুঁজে পায় না, তাহলে সঞ্চিতকেও আমরা পেয়ে যাব, আর বিজয়ের খুনিকেও। কিন্তু স্যার, হ্যাঁ, এই খুনি সঞ্চিতকে বাঁচিয়ে কেন রাখতে চাইছে? সেটাই তো, সেই কথাটাই তো বলছিলাম। প্রবি, ওই কমেডি ক্যাফের ডায়েরি থেকে কিছু পেলে? হ্যাঁ স্যার। স্যার, এই ডায়েরিতে একটা কথা রয়েছে কি? যেটা আমাদের কাজে লাগতে পারে। স্যার এই দেখুন। স্যার, এই কেউ একজন এঞ্জেল আছে যে সঞ্চিতের সব পারফরমেন্সেরই খুব প্রশংসা করেছে। আই লাভ ইউ, ইউ আর গ্রেট, কিপ গোয়িং, ইউর এঞ্জেল। ও সঞ্চিতের সব অ্যাক্টেরই খুব প্রশংসা করেছে। এখানেও তো লেখা আছে, ইউ আর দ্য ওয়ান, তোমার মতন আর দ্বিতীয় কেউ নেই। আই লাভ ইউ, এই তো এখানেও লিখেছে, আই লাভ ইউ সঞ্চিত, ইউর এঞ্জেল। আর স্যার, সেই সন্ধ্যেতেও, যেই সন্ধ্যেতে সঞ্জিত কোনো পারফরমেন্স করেইনি, সেই দিনও ওর পারফরমেন্সের প্রশংসা করেছে। বাহ, নট এভরিওয়ান ডু, ইউ ক্যান ডু, ইউ আর ইনক্রেডিবল, আই লাভ ইউ। আমি এটাই ভাবছিলাম আমি, কেউ তো একজন হবে এঞ্জেল। এঞ্জেল। পুরবি, একটা কাজ করো, বুকিং অ্যাপ থেকে খোঁজ নাও, যে দিনে সঞ্চিতের শো ছিল, ওই দিন কে এই সঞ্চিতের শো এর টিকিট কিনেছিল। স্যার এটা দেখুন, কেউ একজন প্রিয়া আছে যে প্রত্যেক দিনের টিকিট বুক করেছে যেদিন পারফরমেন্স ছিল। প্রিয়া, প্রিয়া, এঞ্জেল, প্রিয়া। এই প্রিয়ার অ্যাড্রেসটা কি? অ্যাড্রেস? স্যার, ওর অ্যাড্রেস তো এখানে। কি হলো? স্যার ওর অ্যাড্রেস কোথা যেন পড়েছি। স্যার এটা দেখুন, স্যার এটা আমরা সঞ্চিতের ঘর থেকে পেয়েছিলাম। A54 বিমান বাংলো, নতুন মুম্বাই। এই বাংলোটা তো হসপিটালের কাছেই রয়েছে। বাহ বাহ বাহ। আর ওই গ্রিন হাউস এই বাংলোতে নিশ্চয়ই আছে। প্রিয়া, সঞ্চিতের এঞ্জেল, প্রিয়া। আমাকে প্লিজ প্লিজ
প্লিজ আমাকে যেতে দাও। কোথায় যাবে? হ্যাঁ, এটা তো তোমারই বাড়ি তাই না? আমাদের বাড়ি। আর আর তুমি তো জানোই তাই না আমি তোমায় কত ভালোবাসি। দেখো দেখো, আমি প্রমিস করছি পুলিশের কাছে আমি যাব না, আমাকে যেতে দাও। মিথ্যে বলছো, মিথ্যে বলছো। পুলিশের কাছেই তো গিয়েছিলে, তাই জন্যই তো এই হাল করতে হলো তোমার। তুমি জানো, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো না, আমি হাসতে শুরু করেছি। আসলে সব সময় একা থাকতাম তো, তাই সব সময় কাঁদতেই থাকতাম, কখনোই হাসতাম না। আর যখন থেকে তুমি এলে, তখন থেকে ভালোবাসা এলো, সবকিছু ভালো লাগতে আরম্ভ করলো, আমি হাসতেও শুরু করলাম। চলো চলো চলো, আমায় জোকস বলো। চলো আমায় জোকস বলো, জোকস বলো আমায়, বলো না। এরকমভাবে কি করে আমি জোক শোনাবো? এভাবে কিভাবে? হ্যাঁ, এভাবে কিভাবে? কিন্তু যদি যদি তুমি আমায় জোকই শোনাবে না, তাহলে তাহলে আমি খুশি কি করে থাকবো? আর জোক শোনাতে পারবে না তো আমি হাসবো কি করে? হ্যাঁ, এরকম কি করে হবে? এরকম করে তো কিছুই হবে না। ইউজলেস, একদম ইউজলেস তুমি। তোমাকে প্রথমেই মেরে দেওয়া উচিত ছিল। আমি তো ভেবেছিলাম তুমি আমায় জোক শোনাবে, আর আমি তোমার জোক শুনে খুব স্যার, এই গ্রিন হাউস, এই বাংলোটা তো প্রিয়ারই। সঞ্চিত, তুমি এটা দেখে ভয় পেয়ে গেলে না? এটা তোমার জন্য নয়, এটা অন্য লোকেদের ভয় পাওয়ানোর জন্য। আর দৌড়ে ওই দেখো, ওই দেখো সঞ্চিত, তুমি খুব পছন্দ করি না তোমায় আমি? ছোট থেকেই তোমাকে পছন্দ করি। তুমি তুমি গাও, তুমি কিছু করো, কিছু আমাকে হাসতে হবে। করে হাসাবো? আমি হাসতে চাই। সঞ্চিত, বলো না, বলো না, বলো এখানে কিছু কিছু বলো। ছাড়ো, ছাড়ো, আমায় ছাড়ো। তোমরা আমায় আমার ভালোবাসা থেকে দূরে পাঠাচ্ছ। ছাড়বো না আমি কাউকে, কাউকে ছাড়বো না। চুপ, ছাড়বো না আমি কাউকে, ছাড়বো না। দেখবে যেরকম তুমি বিজয়কে ছাড়োনি। হ্যাঁ, মেরে ফেলেছি আমি ওকে। আর কেন মারবো না ওকে? ও আমার সঞ্চিতকে কাঁদিয়েছে। সঞ্চিত, তুমি তুমি তো জানো তাই না? আরে হাসাতে পারলে না বলে পালিয়ে গেলে নাকি? ওই দিন আমি ভেবে নিয়েছিলাম যে আমি বিজয়কে বাঁচতে দেব না। ফ্রেশ আছে তো? হ্যালো, আরে यार প্লিজ ওদেরকে বলো যে আমি মিটিংয়ে চলে আসবো আধ ঘন্টা পর।
আমি তোমায় বলেছিলাম না যে মা বাবা তো ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গিয়েছিলাম। আমি তো কোনো দিন হাসতাম না সঞ্জিতের জন্য। ওর জোকস আছে না, ওর জোকস আমাকে হাসায়, আমি তো ওর জন্যই বেঁচে আছি। আর ও ওই বিজয় সঞ্জিতকে অপমান করেছিল। তো তুমি ওকে খুন করে দেবে? হ্যাঁ, বুঝতে পারছো না? তুমি একজনকে খুন করেছো আর সঞ্চিতকে কিডন্যাপ করেছো। স্যার আমার কাছেও এসেছিল, আর আর স্যার যখন আমাকে বলল আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি পুলিশকে ফোন করার চেষ্টাও করেছিলাম স্যার, আর তখন কিছু দিয়ে আমার মাথায় মারলো। আর তারপর আমি কিছুই জানি না। তারপর যখন আমি চোখ খুললাম আমাকে এখানেই পাওয়া গেল। আর তোমার ঘরের বাইরে তোমার প্রতিবেশী একে দেখেছিল ওই বড় সুটকেস নিয়ে যেতে। ও ভেবেছিল তুমি। তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করেছিলে। বিয়েরোতে ফোন করে বলেছিলে যে ও পুনেতে আছে। ওকে সরি ফোন করার জন্য, কিন্তু আমায় সঞ্জিতা থেকে আলাদা করবেন না প্লিজ। কারণ তুমি তো জানো সঞ্জিত যে আমি তোমার কত বড় ফ্যান। আমি তোমার এঞ্জেল, তুমি ভুলে যেও না। তুমি ওদের সত্যি কথাটা বলো না প্লিজ। প্রিয়া, তুমি বুঝতে পারছো না তুমি একটা অপরাধ করেছো, তুমি খুন করেছো। আপাতত তোমার চিকিৎসার প্রয়োজন, কিন্তু তারপরে তো তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। সঞ্জিত, তুমি ওদের সত্যিটা বলো না। সঞ্জিত প্লিজ, সঞ্জিত সত্যিটা কি সেটা ওদের বলো না। চলো চলো। থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের এই ঋণ কি করে শোধ করব স্যার? সঞ্চিত, আমরা তো শুধুমাত্র আমাদের ডিউটি করেছি। হ্যাঁ, কিন্তু যদি সেরকমই কিছু হয় কোনো জোক শুনিয়ে দাও। হ্যাঁ স্যার, একদম স্যার, এক্ষুনি শোনাচ্ছি। দয়া স্যার মারলো থাপ্পড়, খুনি পড়লো নিচে। বুঝতেই তো পারছেন স্যার কি কষ্ট। দয়া স্যার মারলো থাপ্পড়, খুনি পড়লো নিচে। আর অভিজিৎ স্যার বলল এবার তোমায় যেতে হবে জেলের একেবারে ভিতরে। বাহ বাহ বাহ, বাহ 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 বাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ পঙ্কজ। স্যার ভিক্টিমের নাম আঁচল স্যার। ওনার বয়স 50 বছর। ওনার একটা মেয়ে আছে আরিয়া, 25 বছর বয়স। খুনি মিস আঁচলকে মেরে ওনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাইরে একটা ওয়াচম্যান আছে, ও বলল যে কোনো অচেনা ব্যক্তিকে আসতে বা যেতে দেখেনি। তবে হ্যাঁ স্যার, রাতে 1-2 বার ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য তো মিস করে গেছে। এই এতগুলো ওষুধ? স্যার বাড়ির প্রতিটা কোনায় ওষুধ রয়েছে। মানে বাড়িতে কোনো সিরিয়াস পেশেন্ট আছে? স্যার এটা ইনি আঁচল আর এটা আরিয়া। অ্যাডভেঞ্চার্স অফ প্রিন্সেস নিটারা। এই মেয়েটা তো বেশ বড় মনে হচ্ছে। তাহলে বাচ্চাদের ফ্যান্টাসি বুকস এখানে কে পড়ে? স্যার এই বইটার পুরো সিরিজ আছে এখানে। আচ্ছা, বডিটা কোথায়? স্যার ওদিকে। ছুরি মারা হয়েছে? হ্যাঁ, ছুরি দিয়ে। তাও একবার নয়, বেশ কয়েকবার। অভিজিৎ, এই খুনটা দুজনে মিলে করেছে। দুজন ছিল স্যার? হ্যাঁ, এই দেখো, এই হাতের উপর এই আঙুলের ছাপ। একজন এর দুটো হাত শক্ত করে চেপে ধরেছিল, আর দ্বিতীয় জন এর ওপর ছুরি দিয়ে আঘাত করছিল। বেচারি ঘুমের মধ্যেই মারা গেছে। ঘুমের মধ্যে? এর শরীরে কোথাও কোনোখানে কোনো আঁচড়ের চিহ্ন নেই। আর এর মৃত্যু হয়েছে কাল রাত 12টার সময়। আচ্ছা, কোনো ফিঙ্গারপ্রিন্টস পেয়েছেন আপনি? না অভিজিৎ, এই দুজন খুনি খুব চালাক, কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়নি। কিন্তু ওরা আঁচল আর আরিয়ার এই সোশ্যাল প্রোফাইলে আপডেটটা দিল কি করে? স্যার, হ্যাঁ পুরবি। আঁচল আর আর্যর ল্যাপটপ সেম, দুজনে একই ল্যাপটপ ব্যবহার করতো। হ্যাঁ, কিন্তু পাসওয়ার্ড কি করে পেল ওরা? পাসওয়ার্ড এখানে সেভ ছিল। ও, উনি মেসেজ করেছিলেন যে ওরা আরিয়াকে ঠিক 12 ঘন্টা পরে মারবে, যার মানে হলো দুপুর 12টার সময়। মানে 4 ঘন্টা বাকি রয়েছে। দেখো, আরিয়ার সমস্ত মেডিকেল রিপোর্ট আর মেডিসিন সবকিছু নিয়ে নাও। ওকে খুঁজতে আমাদের কাজে লাগবে। ইনি ফোন করেছিলেন? স্যার। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ স্যার।
আচ্ছা আপনি এটা বলুন যে এদের আপনি কবে থেকে চেনেন? স্যার 5 বছর আগে ওরা এখানে শিফট করেছিল। আঁচল আন্টির মতো মা আমি লাইফে দেখিনি। তার মানেটা কি খুলে বলুন। স্যার আরিয়ার অনেকগুলো হেলথ প্রবলেম ছিল, লুকিমিয়া, অ্যাপিলেপসি, অ্যাসমা। অনেক কষ্ট সহ্য করছে ও তো ওর হুইলচেয়ার থেকে উঠতেও পারে না। খাবারও ফিডিং টিপ থেকে খায়। আরিয়া ছোটবেলা থেকেই মেন্টাল গ্রোথ খুব কম। ওর হয়তো 25 বছর বয়স, কিন্তু ও একটা ছোট বাচ্চার মতো। মা ছাড়া একদম থাকতে পারে না। ও সব জিনিসের জন্য আঁচল আন্টির উপর ডিপেন্ডেন্ট ছিল। আর আঁচল আন্টি উনি যা আরিয়ার জন্য করেছেন এরম হয়তো কোনো মা করতে পারবে না। উনি একজন নার্স ছিলেন, কিন্তু উনি ওনার কাজও ছেড়ে দিলেন আরিয়ার প্রয়োজন মেটানোর জন্য। আরিয়ার ট্রিটমেন্ট, ওর দেখাশোনা সব কিছু আন্টি একাই করতেন। ওনার কাছে কোনো হেল্প ছিল না। আচ্ছা কেন ওনার ফ্যামিলিতে কি আর কেউ ছিল না? ওনার হাজবেন্ড? স্যার আঁচল আন্টির ডিভোর্স অনেকদিন আগেই হয়ে গেছিল, আর ওনার হাজবেন্ড ওনাকে 1 টাকাও দেয়নি আজ পর্যন্ত। সব বড় বড় অ্যামাউন্ট, সব খরচা আন্টি একাই করতো। আপনি বললেন আঁচল চাকরি ছেড়ে দিয়েছিল, তাহলে এই সমস্ত বিল উনি পেমেন্ট কি করে করতেন? চ্যারিটি আর ডোনেশনস, এছাড়া আঁচল আন্টির কাছে কোনো রাস্তা ছিল না। আই সি। কি স্যার, এরকম মানুষকে কেউ কি করে মারতে পারে? স্যার আমি আঁচল আর আর্যর সোশ্যাল প্রোফাইলটা চেক করলাম। স্যার এরা ইন্টারনেটে খুবই ফেমাস, কিন্তু এদের অনেক ফলোয়ার্স আছে যেরকম সেলিব্রিটিদের থাকে। আর স্যার অনেক মানুষই ওদের লাইফ স্টোরি থেকে ইন্সপায়ার্ড। অনেক মানুষই ওদের খুব সাপোর্ট করে। যেমন স্যার আর্যর একটা অপারেশন হতে পারে, তখন ফ্যান্স আর ফলোয়ার্সরা মন খুলে টাকা ডোনেট করে। ও এইসব তাহলে এই কারণেই হচ্ছে। কিডন্যাপার আরিয়াকে কিডন্যাপ করেছে, আর কিডন্যাপারটা ভাবছে এই মুক্তিপণের টাকাটা এই ফ্যানেরা সবাই দেবে। কিন্তু ফ্যানের থেকে মুক্তিপণ চাইবে কি করে? সোশ্যাল মিডিয়ায় তো চাইতে পারে না। আর স্যার কাকে ফোন করবে, কোথায় কোথায় ফোন করবে? হ্যালো হ্যালো হ্যালো, ব্ল্যাঙ্ক কল। খোঁজ নাও কলটা কোথা থেকে এলো আর এর ডিটেলটা বের করো। স্যার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিডন্যাপারদের ট্রেস করতে হবে। ওদের এমন কোনো টোপ দিতে হবে যে টাকার জন্য ওরা যেন আমাদের ফোন করে। আর সেটা কি করে হবে স্যার? আমার আরিয়ার কিডন্যাপারদের কাছে একটাই রিকোয়েস্ট যে আরিয়া একটা নিষ্পাপ মেয়ে, তাই ও মাকে ছাড়া একদম একা হয়ে গেছে। ওকে মেরে বা ওর কোনো ক্ষতি করে আপনাদের কোনো লাভ হবে না। সেই জন্য প্লিজ ওকে ছেড়ে দিন। আপনাদের যা যা ডিমান্ড আছে, আপনাদের যা যা চাই, সেই সমস্ত কিছু সিআইডি দেবে, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। প্লিজ আমাদের উপরে ভরসা রাখুন। আমরা কোনো চালাকি বা কোনো প্ল্যানিং করব না। আমরা শুধু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের যখন মনে হবে সোজা আমাদের সঙ্গে কথা বলুন। স্ক্রিনে সিআইডির নাম্বার দিচ্ছি, আমরা আপনাদের ফোনের অপেক্ষায় থাকবো। কি হচ্ছে অভিজিৎ? কিডন্যাপারের কোনো ফোন? স্যার এখনো পর্যন্ত তো আসেনি। স্যার হ্যাঁ 100টা ফোন এসে গেছে, কিন্তু তার মধ্যে একটাও কিডন্যাপারের ফোন নয়। মানে? স্যার নিউজে সবাই দেখেছে টাকা আমরা দেবো বলেছি, তাই যেই ফোন করছে কিডন্যাপার সেজে ফোন করছে। ওরা টাকা পাবার লোভে মিথ্যে কথা বলছে স্যার। যখনই বলছে যে আরিয়ার সঙ্গে কথা বলাও বা কোনো প্রুফ দাও, তখনই ফোন কেটে দিচ্ছে। আরিয়াকে টাকার জন্য কিডন্যাপ করা হয়নি। ও তো আরিয়াকে মেরে ফেলবে যদি আটকানো না হয়। স্যার আর কিছু জানতে পারলে? স্যার আমি আঁচল আর আর্যর প্রোফাইল পেজটা চেক করছিলাম। তারপরে? তো যখন থেকে ওর ফ্যানরাই নিউজটা পেয়েছে কিডন্যাপিং এর, তখন থেকে নন স্টপ মেসেজেস আসছে। এমনকি কেউ কেউ টাকা দেওয়ার জন্য রেডি আছে, আর কেউ কেউ ওই ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম শুরু করে দিয়েছে, গো ফান্ড মি, যেটাতে যে কেউ লগ ইন করে যত খুশি ডোনেশন দিতে পারে। সত্যি ফ্যানেরা আরিয়াকে খুব ভালোবাসে। কিন্তু তা সত্ত্বেও কিছু অদ্ভুত বলে মনে হচ্ছে তোমার ওই পেজে, সোশ্যাল পেজে? স্যার আঁচল আর আর্যর লাখ লাখ ফ্যান ফলোয়ার্স রয়েছে, কিন্তু কেউ কেউ এমন আছে যারা ওদেরকে পছন্দও করতো না। যদি 20-25টা ভালো মেসেজ আছে, তাহলে একটা রাগের মেসেজও আছে। এবার স্যার এর মধ্যে কোনো থ্রেট মেসেজ আছে কিনা সেটাই খুঁজছি। তারপরে অভিজিৎ, আমার মনে হচ্ছে না খুনটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড। যেভাবে খুনি আঁচলকে মেরেছে না, মনে হচ্ছে ও কোনো প্রতিশোধ নিয়েছে। স্যার
হতে পারে কেউ চেনাশোনার লোক হয়তো। যারা এদের দুজনকে ঘৃণা করতো। স্যার এখন তো আমার মাথায় একটাই নাম আসছে, কে? করণ, ওনার হাজবেন্ড। করণ? আন্টি আমাকে বলেছিল যে করণ ওনার সাথে খুব ঝগড়া করতো, মারপিট আর চেঁচামেচিও করতো। তার জন্যই তো আন্টি ওনাকে ডিভোর্স দিয়েছিল। করণ দ্বিতীয় বিয়েও করেছিল। দ্বিতীয় বিয়ে? হ্যাঁ স্যার, প্রিয়া, কোনো প্রিয়া নামের মেয়ের সাথে। আচ্ছা, এটা তুমি কি করে জানলে? স্যার আন্টি আমায় বলেছিল। ইনফ্যাক্ট করণ আর প্রিয়া কোর্টে কেস ফাইল করেছিল আরিয়ার কাস্টাডির জন্য, কিন্তু ওরা কেসটা হেরে গেছিল আর আরিয়ার লিগ্যাল কাস্টাডি আন্টি পেয়েছিল। আন্টি বলেছিল যে কেস হারার পর করণ রাগে পাগল হয়ে গিয়েছিল। আর হয়তো সেই রাগের বশে উনি আঁচলকে মেরে ফেলেন। নিশ্চয়ই হতে পারে। অভিজিৎ, একটু খোঁজ নাও তো, ওই করণ তার নতুন স্ত্রীকে নিয়ে নতুন জীবন কোথায় শুরু করেছে।